আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা শর্ট সাজেশন এবং একটা গাইডলাইন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা কিন্তু সবাই জানি আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সর্বমোট অধ্যায় আছে কিন্তু 6টি। প্রথমে আছে দ্বিতীয় অধ্যায়, যেটাকে বলা হয় অংশীদারি ব্যবসায়ের হিসাব। এরপরে আছে হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়, যেটাকে আমরা বলি তোমার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা শেয়ার ইস্যু। এরপর আছে পঞ্চম অধ্যায়, যেটাকে বলে যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী। এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য বাধ্যতামূলক, কেমন? এরপর আছে ষষ্ঠ অধ্যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণ, মানে যেটাকে তোমরা অনুপাত বিশ্লেষণ বলো, এটা আর কি। এরপর আছে সপ্তম অধ্যায়, উৎপাদন ব্যয়। এরপরে আছে অষ্টম অধ্যায়, এটা হচ্ছে তোমার মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। তোমার এই সর্বমোট 6টি অধ্যায় থেকে তোমার এইচএসসি পরীক্ষায় প্রশ্ন করবে এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য। এখন এই 6টা অধ্যায় কি আমার করার দরকার আছে, বা এই 6টা অধ্যায় কি আমার A to Z জানার দরকার আছে? বা তোমরা যদি কেউ চাও যে এই 6টা অধ্যায় পড়বা, তো এই 6টা অধ্যায়ের কোন টপিকগুলো পড়লে তুমি একদম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে 100তে 100 নাম্বার তুলতে পারবা, তো সেই টপিকগুলো নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আমি ধারাবাহিকভাবে ইনশাল্লাহ তোমাদের বুঝাই দিচ্ছি। তো দেখো, প্রথম অধ্যায়টা হচ্ছে হলো দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? তোমাদের শর্ট সিলেবাসে প্রথম অধ্যায়টা কিন্তু নাই, দ্বিতীয় অধ্যায় থেকে শুরু। তো দ্বিতীয় অধ্যায়টা ছিল অংশীদারি ব্যবসায়ের হিসাব। এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল তুমি 100% কমন পেতে যাচ্ছ। তুমি যে বোর্ডের স্টুডেন্টই হও না কেন, যে 9টা বোর্ডের যে বোর্ডের স্টুডেন্ট তুমি হও না কেন, এই অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে 2টা সৃজনশীল 100% গ্যারান্টি কমন পাবা। এখন তোমাদের যদি এরকম মনে হয় যে না, আমি অংশীদারি ব্যবসায়ের হিসাবটা পারি, তাহলে তোমরা এইটা করবা পরীক্ষার হলে। আর যদি এমন হয় যে না, তুমি এই অংশীদারি ব্যবসায়ের হিসাব করো নাই, যেহেতু তোমাদের জুনের 26 তারিখে পরীক্ষা, মানে আজকে অলরেডি কিন্তু এটা তোমার হচ্ছে এপ্রিল মাসের আজকে হচ্ছে তোমার 6 তারিখ, সুতরাং মাঝখানে 2 মাসের কিছুটা বেশি সময় রয়েছে। সো এই অল্প সময়ে তোমার এই অধ্যায়টা আর করার দরকার নাই। এখন এই যে মানে তোমার হচ্ছে অংশীদারি ব্যবসায়ী হিসাবের যে সাজেশনটুকু, এই যে ছোট্ট সাজেশনটুকু, এই সাজেশনটুকু কিন্তু আমি তাদের জন্য যারা এটা আগে পিছে করছো, এবং 100% শিওর থাকো তোমার একদম 100% কাভার হয়ে যাবে যদি তুমি মোটা দাগে একদম 100% কাভার হয়ে যাবে যদি তুমি এই টপিকগুলো একটু কষ্ট করে তুমি আয়ত্ত করতে পারো। এবং এই টপিকগুলো আয়ত্ত না করে তুমি কিন্তু পরীক্ষার হলে যেও না প্লিজ, ঠিক আছে? তো দেখো, অংশীদারি ব্যবসায়ী হিসাব যারা করছো, এইখানে 2টা সৃজনশীল পাবা। কয়টা সৃজনশীল? ইনশাল্লাহ 2টা সৃজনশীল 100% কমন পাবা। এখন কদাগের জন্য কোন কোশ্চেনগুলো? কদাগের জন্য এই 4টা প্রশ্ন তোমরা সুন্দর মতন পড়বা। 1 নাম্বার পড়বা উত্তোলনের সুদ কিভাবে নির্ণয় করে, ঠিক আছে? 2 নাম্বার পড়বা হচ্ছে ঋণের সুদ কিভাবে নির্ণয় করে। 3 নাম্বার তোমরা যে জিনিসটা শিখবা সেটা হচ্ছে হলো মূলধনের সুদ কিভাবে নির্ণয় করে। 4 নাম্বার শিখবা হচ্ছে ঋণ হিসাব কিভাবে প্রস্তুত করে। অলরাইট, এরপর আসো, এটা হচ্ছে হলো কদাগে দেখবে এই 4টার ভিতরেই যে কোনো একটা করতে বসে, মানে যেহেতু 2টা সৃজনশীল আসবে, এই 4টা টপিক থেকেই তুমি 2টা সৃজনশীলের কদাগে এই 4টা টপিক থেকেই প্রশ্ন পাবা। 100% শিওর থাকো, এর বাইরে প্রশ্ন হবে না, হতে পারে না। 2 নাম্বার আসো, লাভ ক্ষতি আবন্টন হিসাব খদাগে আসবে। এটা যে 2টা সৃজনশীল আসবে তোমার, 2টা সৃজনশীলের খদাগেই লাভ ক্ষতি আবন্টন হিসাব করতে বলো। খদাগ মানেই লাভ ক্ষতি আবন্টন হিসাব, আবন্টন না বলে অনেকে বন্টন বলে, একই কথা, লাভ ক্ষতি আবন্টন হিসাব। তোমরা তো জানো এটা কিভাবে করতে হয়। এবার আসো অংশীদারদের মূলধন হিসাব, এইটা একটু ভালো মতন খেয়াল করো। তোমার যে 2টা সৃজনশীল আসবে, একটা প্রথম যে সৃজনশীলটা আসবে ওই সৃজনশীলের গদাগে আসবে অংশীদারদের মূলধন হিসাব। এর পরে দ্বিতীয় নাম্বার বা 2 নাম্বার যে সৃজনশীলটা আসবে ওইটার তোমার হচ্ছে আসবে হচ্ছে অংশীদারদের কি হিসাব? চলতি হিসাব। অলরাইট, এই হচ্ছে কি হলো তোমার অংশীদারি ব্যবসায়ের হিসাবের প্রশ্ন। তার মানে একটা প্রশ্নে এই মানে কদাগে এই 4টা টপিকের ভিতরে একটা টপিক আসবে, আরেকটা প্রশ্নেও কদাগে 4টা টপিকের ভিতরে এটা আসবে। 2টা সৃজনশীলেরই খদাগে এই প্রশ্নটা থাকবে, সেটা হলো লাভ ক্ষতি আবন্টন হিসাব। কিন্তু প্রথম সৃজনশীলটার গদাগে থাকবে অংশীদারদের মূলধন হিসাব, 100% শিওর থাকো। দ্বিতীয় সৃজনশীলটার গদাগে থাকবে অংশীদারদের চলতি হিসাব। এটা হলো 99.99% ক্ষেত্রে এটা হবে, ব্যতিক্রম হইতে পারে, ঠিক আছে? কিন্তু 99.99% ক্ষেত্রে এই প্যাটার্ন বা এই টপিকগুলোর বাইরে কোশ্চেন আসবে না। অলরাইট, এই টপিকগুলো থেকেই প্রশ্ন পাবে।
এখন এই অংশীদারি ব্যবসা হিসাবটা এটা সবার জন্য না, যারা করছো সারা বছর আলহামদুলিল্লাহ এই টপিকগুলো রিভিশন দিয়ে পরীক্ষা হলে চলে যাও, তোমার এ প্লাস কেউ নিতে পারবে না, ঠিক আছে? 2টা সৃজনশীলই তুমি 20 মার্ক এখানে পাবা। এখন আসো যারা একটু ফাঁকিবাজি করছো সারা বছর, বা সারা বছর একটু পড়ো নাই, বা এখন পরে একটা ভালো রেজাল্ট করতে যাচ্ছ, তাদের জন্য বাইবেল হলো যৌথ মূলধনী কোম্পানি মূলধন, মানে শেয়ার ইস্যুর অঙ্ক। কিসের অঙ্ক বলো? শেয়ার ইস্যু। শেয়ার ইস্যুর যে অঙ্ক, এটা হলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে কয়টা স্টার দিব বলো? এখানে আমি যত স্টার দিব ততই আসলে কম দেওয়া হয়ে যাবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে তুমি 2টা সৃজনশীল কমন পাবা। কয়টা সৃজনশীল বলো? এখান থেকে তুমি 2টা সৃজনশীল কমন পাবা। এই যে শেয়ার ইস্যু থেকেও, অংশীদারি থেকেও তুমি যেমন 2টা সৃজনশীল আসবে, এইখান থেকেও 2টা সৃজনশীল আসবে। স্যার এটা কিভাবে বললেন? 100% শিওর থাকো, এই শেয়ার ইস্যু থেকে তুমি 2টা সৃজনশীল কমন পাবা। আমি না জেনে না বুঝে বলতেছি না, 100% শিওরিটি দিয়ে বলছি, তুমি এখান থেকে 2টা প্রশ্ন পাবা। এবং এই টপিকটা হচ্ছে সব থেকে ইজি একটা টপিক, এই জন্য আমি কিন্তু এখানে 3টে স্টার দিছি। এই অংশীদারিতে কিন্তু আমি স্টার দেইনি। সুতরাং এই শর্ট সিলেবাসটাকে আরো চাইলে শর্ট করা যায়। সুতরাং এই 4র্থ অধ্যায়টা তোমরা মনোযোগ দিয়ে করবা। এই 4র্থ অধ্যায়টা করলেও তুমি ভালো করতে পারবা, এখনো ভালো করার যথেষ্ট সময় আছে। এই 4র্থ অধ্যায়টা তুমি ভালো মতন করো। এই যে এই 4র্থ অধ্যায়, এখন 4র্থ অধ্যায়ের কোন টপিকগুলো শিখবো? আসো, কদাগের জন্য কোন টপিকগুলো শিখবা একটু খেয়াল করো। দেখো, কদাগের জন্য প্রথমে করবা হলো শেয়ার প্রতি অবহার ও অবহারের পরিমাণ। ঠিক আছে, শেয়ার প্রতি অবহার ও অবহারের পরিমাণ, এটা হচ্ছে প্রথমে তুমি করবা। দেখবা এই প্রশ্নটা বোর্ডে মোস্ট রিপিটেড কোশ্চেন। আমি এই যে স্টার দিয়ে দিচ্ছি, এই যে এই কোশ্চেনটা, বিশেষ করে এই যে শেয়ার প্রতি, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কেমন? আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি? অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জ। এইটা আসবে, হয় এইটা আসবে, না হলে এইটা আসবে। এইগুলো এক প্রশ্নে তো আর সব আসবে না, এইগুলোর ভিতর থেকে আসবে। 2 নাম্বার হলো শেয়ার আবেদনের অর্থ, অতিরিক্ত শেয়ার আবেদনের অর্থ নির্ণয়। অতিরিক্ত শেয়ার আবেদনের অর্থ, যে অতিরিক্ত যে শেয়ার আবেদনটা করছে সেটার অর্থ বা সেটার টাকার পরিমাণ নির্ণয় করা। এরপরে বলছে হচ্ছে ইস্যু, বিলি ও আদায়কৃত শেয়ার সংখ্যা নির্ণয়। এখন হয় তোমার প্রশ্নে বলবে ইস্যুকৃত শেয়ার সংখ্যা, না হলে বলবে বিলিকৃত, তা না হলে বলবে আদায়কৃত শেয়ার সংখ্যা। এই 3টার যে কোনো একটা থাকবে। এখন এই 3টা মিলাই কিন্তু একটা প্রশ্ন। এই যে ইস্যু, বিলি ও আদায়, এই 3টা নিয়ে কিন্তু একটা। আর বাকি যে কোশ্চেন গুলো আছে এগুলো হলো ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। তো এই প্রত্যেকটা টপিক থেকে তোমার যে এই অধ্যায়ে যে 2টা সৃজনশীল আসবে, সেই 2টা সৃজনশীল এই যে টপিকগুলো আমি বলে দিছি, বিশেষ করে মোটা দাগে যে প্রথমটা শেয়ার প্রতি অবহার ও অবহারের পরিমাণ, এটা তো আসার সম্ভাবনা 100% এইটা বাদে বাকি যে টপিকগুলো আছে এই টপিকগুলোর থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি। এবং প্রশ্ন আসলে এই টপিকগুলো থেকেই আসবে, আর প্রশ্ন তো আসবেই। সুতরাং এই টপিকগুলো না শিখে পরীক্ষা হলে প্লিজ যেও না। আর তোমাদের জন্য একটা গুড নিউজ হলো তোমাদের এই শর্ট সিলেবাসটাকে, এই যে এই শর্ট সিলেবাসটাকে, হ্যাঁ, তোমাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট কি, এই শর্ট সিলেবাসটা সম্পূর্ণ করা লাগবে না। তোমরা জাস্ট খালি এই শর্ট সিলেবাসটাকে শর্ট করে, এখানে একটা লেকচার প্ল্যান দেওয়া আছে আমাদের, এবং এই লেকচার প্ল্যানের আন্ডারে কোন দিন কোন কোশ্চেনটা সলভ করা হবে সেই কোশ্চেনগুলো আমাদের উত্তর সহ এখানে দেওয়া আছে। এবং আমরা ইনশাল্লাহ এই কোশ্চেনগুলো আমাদের যে লাস্ট শুট যে কোর্স, সেই কোর্সে কিন্তু আমরা এই কোশ্চেনগুলো সলভ করাচ্ছি। এইচএসসি 2025 ব্যাচের জন্য আমাদের কোর্সটার নাম হচ্ছে লাস্ট শুট কোর্স। আমাদের ফেসবুকে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে, ইউটিউবে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া আছে। তোমাদের যদি কারো মনে অলরেডি 350 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছেন, হ্যাঁ 350-এর বেশি, তো তোমাদের ভিতর যদি কারোর ইন্টারেস্ট থাকে বা আগ্রহ থাকে, তাহলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আচ্ছা, এরপরে দেখো খদাগে আসবে হলো জাবেদা। খদাগে কি আসবে? জাবেদা। তোমরা কিন্তু জানো যে এই অধ্যায়ের জন্য 5টা জাবেদা আছে। আমি বেসিক ক্লাসে কিন্তু বুঝাইছি কোন 5টা জাবেদা, সেই জাবেদাগুলো তোমাকে একটু কষ্ট করে করতে হবে। এরপরে গদাগে আসবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তোমরা জানো এই শেয়ার শুরু কিন্তু আর্থিক অবস্থার বিবরণী আসে, একদম তুলনামূলকভাবে ছোট্ট পিচ্ছি একটা আর্থিক অবস্থার বিবরণী কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তাহলে এই যে টপিকগুলো ক খ গ, এই টপিকগুলো থেকে তুমি 2টা সৃজনশীল পাবা, 100% শিওর থেকো, 2টা সৃজনশীল। এবং এইটার পিছনে এতগুলো স্টার দেওয়ার কারণ কি, বা এটা এত গুরুত্বপূর্ণ বলার কারণ কি?
কারণ তোমরা যারা শেষের দিকে রইছো এখন আমি তো অনেক ফোন কল পাই বা অনেক মেসেজ পাই তোমাদের, আমি জানি যে তোমাদের অনেকের অবস্থায় আসলে চাকরি বাধা বিভিন্ন কারণে পড়াশোনার বাইরে ছিল বা হয় নাই কোনো না কোনো কারণে। এখন মরা ছেলে নিয়ে তো কান্নাকাটি করে লাভ নাই, যেটা মারা গেছে সেটা গেছে, যে সময় আমি কিল করছি সেটা শেষ। এখন আমাদের যতটুকু সময় আছে এই সময়টাকে যদি আমি কাজে লাগাইতে চাই তাহলে তোমার এই অংশীদারি না করে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এই অধ্যায়টাই কিন্তু তোমাকে এখন করতে হবে, যেহেতু এখন আমাদের সময় হাতে খুবই অল্প। এরপর আসলে চলো আমি নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে হলো ষষ্ঠ অধ্যায়। কোন অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে তোমার আর্থিক বিবরণী বিশ্লেষণ। পঞ্চম অধ্যায়টা আমি শেষে বলবো, পঞ্চম অধ্যায়টা বাধ্যতামূলক, ওইটা একদম শেষে। এখন ষষ্ঠ অধ্যায় আসো। এই ষষ্ঠ অধ্যায়টা হচ্ছে সব থেকে সহজ একটা অধ্যায়, সব থেকে সহজ একটা অধ্যায়, এবং 100% শিওর থাকো এখান থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবা 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 100% শিওর থাকো। এবং কোন দুইটা সৃজনশীল? এই যে আমি লিখে দিছি, এইখানে একটা এইখানে একটা, দুইটা সৃজনশীল। আর এই অধ্যায়টা হলো স্টার দেওয়া, কারণ এখনো যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে এই অধ্যায়টা একদম মুখস্থ করে এটা 100% হাফেজ হয়ে যাওয়া যায়, একদম পুরো তুমি হাফেজ হয়ে যাইতে পারবা, 100% কইরা একদম তুমি হাফেজ হয়ে যাইতে পারবে এই অধ্যায়। ঠিক আছে, মাত্র 12টা সূত্র আছে এই অধ্যায়ের জন্য। ঠিক আছে, মাত্র 12টা সূত্র। এই 12টা সূত্র, হ্যাঁ 12টা যে সূত্র, এই 12টা সূত্র মুখস্থ করা কোনো বিষয় না। এই একটা অধ্যায়ের জন্য মোটমাট 12টা সূত্র মুখস্থ করতে হবে, মাত্র 12টা সূত্র। এই 12টা সূত্র মুখস্থ করা কোনো বিষয় না, মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আমি 3টে স্টার দিয়ে রাখছি, এই অধ্যায়টা তোমরা করবাই করবা, এবং এই অধ্যায় থেকে মাস্ট 2টা সৃজনশীল পাবা। ঠিক আছে, তোমার অধ্যায় আছে 6টা, প্রশ্ন বানাইতে হবে 11টা, তোমার উত্তর করতে হবে 60টা। এখন 11টা প্রশ্ন যদি 6টা অধ্যায় থেকে কোনো প্রশ্নকর্তা তৈরি করতে যায়, তখন কিন্তু সে চাইলেও এক এক অধ্যায় থেকে এক একটা প্রশ্ন দিলে 11টা প্রশ্ন হবে না। সুতরাং তাকে প্রশ্ন এক অধ্যায় থেকে একাধিক করতে হবে। সুতরাং এইটাই স্যার প্রশ্নকর্তার দুর্বলতাই হচ্ছিল তোমাদের সব থেকে সুযোগ। হ্যাঁ, সুতরাং এই সহজ অধ্যায়টা, এই যে অধ্যায়টা মাত্র 12টা সূত্র মুখস্থ করলে এই অধ্যায়টা হয়ে যায়। এখন এখানে 20টা মার্ক, 2টা সৃজনশীল আসবে। তুমি যে বোর্ডের স্টুডেন্টই হও না কেন, গ্যারান্টি এখান থেকে 2টা সৃজনশীল পাবা। এবং কোন টপিকগুলো পড়তে হবে চলো আমি তোমাদের একটু দেখাই দিই। কোন টপিকগুলো পড়বা? এই টপিকগুলো একটু বেশি করে পড়বা। দেখো কদাগে কি বলছে? বিনিয়োজিত মূলধনের পরিমাণ। ঠিক আছে, এখানে কিন্তু বিনিয়োজিত মূলধনের অনুপাত বলে না, বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। কার্যকারী মূলধন বা চলতি মূলধন, এটা তো তোমরা জানো। কার্যকারী মূলধনের আরেকটা নাম কি? চলতি মূলধন, মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা আসতে পারে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ। এই অধ্যায় যখন তোমরা করবা, এই যে আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ, এই চলতি সম্পদ চলতি দায় এটা তোমার লাগবেই। চলতি সম্পদ চলতি দায় এটা তোমাকে খুব সুন্দর মতন চিনতে হবে। এখন চলতি সম্পদ চলতি দায় এটা যদি তুমি এখনো না চিনে থাকো, ইউটিউবে যে জাস্ট খালি চলতি সম্পদ ও চলতি দায় লিখে সার্চ দাও, দেখো প্রথমেই 1 মিনিটের একটা আমার ভিডিও আসবে, 1 মিনিটের একটা ভিডিও, জাস্ট 1 মিনিটের। ওই ভিডিওটা দেখে জাস্ট তুমি খাতায় নোট করো। কথা বুঝাইতে পারছি? খাতায় নোট করো, খাতায় নোট করে জাস্ট ওইটা মুখস্থ করে ফেলো, বাস শেষ, তোমার চলতি সম্পদ চলতি দায় হয়ে গেছে। কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস তুমি সুন্দর মতন পারবা। সো ডোন্ট ওয়ারি, এই চলতি সম্পদ চলতি দায়টা তুমি একটু ভালো মতন দেখে যাও, কারণ এটা কিন্তু সরাসরি কদাগে আসে। খদাগে আসতে পারে চলতি অনুপাত, এবং এই চলতি অনুপাত বাবারা আমি একটু বলে দিই। দেখো এই চলতি অনুপাত হচ্ছে হলো মোস্ট ইম্পর্টেন্ট অনুপাত, মানে এটা আসবেই পরীক্ষায়। চলতি অনুপাত, কারেন্ট রেশিও, চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়, এটা ছাড়া প্রশ্ন করাই সম্ভব না, এটা আসবেই। সো এটা একটু মনোযোগ দিও, কেমন? আচ্ছা, এরপরে যদি একটু খেয়াল করি, গদাগে আসতে পারে মজুদ আবর্তন অনুপাত। ঠিক আছে, বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ পণ্য। দায় মালিকানা অনুপাত, বহির্দায় ডিভাইডেড মালিকানা তহবিল। এই যে সূত্রগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, এই যে সূত্র, এটা হলো একটা সৃজনশীল। আর একটা সৃজনশীল আসবে, যেহেতু এখান থেকে 2টা সৃজনশীল আসবে, সো এটা একটু মনে রাখবা। এখানে কদাগে আসতে পারে হচ্ছে মোট লাভ অনুপাত অথবা নিট লাভ অনুপাত। মোট লাভ অনুপাত অথবা কি নিট লাভ অনুপাত। ঠিক আছে, একটু কষ্ট করে মনে রাখবা, মোট লাভ অনুপাত ডিভাইডেড নিট লাভ অনুপাত। ঠিক আছে, মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100, মোট লাভ নিট লাভ ডিভাইডেড নিট বিক্রয় ইন্টু 100, সূত্র তো তোমরা জানোই। এবার তরল অনুপাত, কি অনুপাত? তরল অনুপাত। এই তরল অনুপাতে একটু স্টার দিতে হবে আমাকে,
এই তরল অনুপাত মোস্ট ইম্পর্টেন্ট একটা অনুপাত, এটা আসবার সম্ভাবনা 100-তে 100। কি বলছি বুঝতে পারছো? 100-তে 100 আসার সম্ভাবনা তরল অনুপাত, ঠিক আছে? লিকুইড রেশিও বা এটাকে কুইক টেস্ট রেশিও বলে, বা এটার আরো অনেক নাম আছে, এই নামগুলো একটু মনে রাখো কেমন। এটা কিন্তু বেশ কিছু নাম আছে। এটাকে কিন্তু তোমার অগ্নি পরীক্ষা অনুপাত বলে, ঠিক আছে? অগ্নি পরীক্ষা অনুপাত বা দ্রুত পরীক্ষা অনুপাত বা অ্যাসিড টেস্ট বলে, ঠিক আছে? ঠিক আছে, বা এটাকে বলা হয় কুইক রেশিও। কুইক রেশিও, ঠিক আছে? আচ্ছা, তো এই তরল অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত বা দ্রুত অনুপাত বা অ্যাসিড টেস্ট বা হচ্ছে তোমার হচ্ছে কুইক রেশিও, ঠিক আছে? এইগুলো কিন্তু এই তরল অনুপাতের একটা নাম। শুধু এই একটা অনুপাতের এতগুলো নাম আছে, বাকিগুলো অত বেশি না। আরেকটা মনে রাখবে, কার্যকরী মূলধন অনুপাতের আরেকটা নাম হলো চলতি মূলধন অনুপাত। তো যাই হোক, তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু স্টার দিয়ে দিলাম। দ্বিতীয় যে সৃজনশীলটা আসবে, এটার খদাগে এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবার আসো, গদাগে কি আসতে পারে দ্বিতীয় সৃজনশীলে? প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, আরেকটা আসতে পারে হচ্ছে তোমার প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, ঠিক আছে? প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, আরেকটা আসতে পারে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তাহলে এই ছিল হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেখান থেকে খুবই সহজে 12টা সূত্র মুখস্থ করলেই, আর এইখানে যে সূত্রগুলো আমি লিখছি তোমাদের সাজেশন দিছি, এই সূত্রগুলোই কিন্তু এই 12টা সূত্রের ভিতরে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর আমি এই ভিডিওর শেষে তোমাদের আমি একটা ছোট্ট গাইডলাইন দিয়ে দিব যে তোমরা এখন কিভাবে পড়াশোনা করতে পারবা বাসায় বসে, বা কিভাবে পড়বা। আচ্ছা, এবার দেখো সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয়। এই অধ্যায়টা তোমাদের অনেকের কাছে খুবই সহজ লাগে, অনেকের কাছে খুব বেশি কঠিন লাগে। তোমরা আগে একটু মনে রাখবা, সেটা হচ্ছে এই যে উৎপাদন ব্যয়, যে সপ্তম যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে। কয়টা সৃজনশীল? 2টা সৃজনশীল। এই অধ্যায় থেকেও কিন্তু একদম 100% শিওর থাকো 2টা সৃজনশীল আসবে, এবং একটা সৃজনশীল আসবে উৎপাদন ব্যয়ের অংশ থেকে। এই অংশটা হলো উৎপাদন ব্যয়ের অংশ। আর আরেকটা সৃজনশীল আসবে হচ্ছে হলো এই বেতন ও মজুরি বিবরণীর অংশ থেকে। তার মানে এই অধ্যায় কিন্তু 2টা অংশ, একটা অংশ হলো উৎপাদন ব্যয়ের অংশ, আর একটা হলো বেতন ও মজুরির অংশ। সুতরাং তোমরা যারা এই অধ্যায়টা ভালো পারো তারা তো 2টা টপিকই পড়বা, আর যারা একটু কম পারো বা সারা বছর পড়া হয় নাই, 100% সিউরিটি দিয়ে বলতেছি তুমি এই দ্বিতীয় অংশটা করবা। এই যে বেতন ও মজুরি অংশটা, এটা খুবই সহজ, খুব সহজে এই অধ্যায়টা একদিনে আয়ত্ত করা সম্ভব। একদিনে আয়ত্ত করা সম্ভব, একটা 2টা সৃজনশীল করলেই পারা সম্ভব, এবং এখান থেকে 10 মার্কের একটা সৃজনশীল তুমি গ্যারান্টেড পাবা। আর এটা তুলনামূলকভাবে অনেক ইজি, অনেক ইজি, খুবই সহজ, ঠিক আছে? সো এইটাই তোমরা করবা, ঠিক আছে? এইটাই করবা। তো দেখো, আগে ইজিটা আমি তোমাদের একটু বুঝাই দিই। তো এখানে কি কি আছে? কদাগে আসতে পারে ওভারটাইম মজুরি বা ওভারটাইম বেতন আসতে পারে, কিংবা আসতে পারে হচ্ছে বিনা বেতনে ছুটি। আর এটা একটু মনে রাখো, এই ওভারটাইম মজুরি বা বেতন এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা 100-তে 100। এইটা সারা বোর্ডে এইটা এসে ভরে গেছে, এবং তোমাদের 24 সালেও এটাই, সরি 25 সালেও এইটাই আসবে। আচ্ছা, এবার আসো, খদাগের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হলো বেতন ও মজুরি বিবরণী। বেতন ও মজুরি বিবরণী, তো বেতন ও মজুরি বিবরণী আসবে। এটা তো মানে বেতন বিবরণী বা মজুরি বিবরণী, দুইটার যে কোনো একটা আসবে, হয় বেতন বিবরণী আসবে, না হলে মজুরি বিবরণী আসবে। এখন কোশ্চেন হচ্ছে, বেতন বিবরণী বা মজুরি বিবরণী জিনিসটা কি? মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ দিলে আমরা পাই হচ্ছে বেতন বিবরণী। এখন কোশ্চেন হচ্ছে হলো, সব সময় কি বেতন বিবরণী আসবে? জি না, মাঝে মাঝে একটু ব্যতিক্রম আসতে পারে। কি আসতে পারে? মাঝে মাঝে এরকম বলে দিতে পারে যে মোট উপার্জন বা মোট কর্তন নির্ণয় করো। মোট উপার্জন বা মোট কর্তন কি করো? নির্ণয় করো। যদি বলে মোট উপার্জন নির্ণয় করো খদাগে, তখন তোমরা শুধু উপার্জন গুলো যোগ দিবা, শেষ। যদি বলে মোট বেতন, সরি মোট উপার্জনের আরেকটা নামই হচ্ছে মোট বেতন। যাক, তোমরা আমি একটু বলে ফেলছিলাম, ভুল বলে ফেলছিলাম। মোট উপার্জনের আরেকটা নাম কি? মোট বেতন। আর যদি মোট কর্তন নির্ণয় করতে বলে, যেটা আমি আসলে বলে ফেলছিলাম মুখ ফসকে, যদি মোট কর্তন নির্ণয় করতে বলে, তখন সেক্ষেত্রে তোমরা জাস্ট খালি কর্তনগুলো যোগ করলে মোট কর্তন পেয়ে যাবা।
ঠিক আছে, কর্তন মানে হচ্ছে হলো যেগুলোর কারণে আমাদের টাকাগুলো কেটে নেয়, ঠিক আছে, যেমন প্রভিডেন্ট ফান্ডে কর্তন, মহার্ঘ ভাতা, সরি তোমার হচ্ছে হলো তোমার ভবিষ্যৎ তহবিলি কর্তন, চাঁদা, ঠিক আছে, তারপর যৌথ বীমার জন্য কর্তন, মানে যে যে কারণে আমাদের জমাকৃত টাকা বা আমাদের হচ্ছে উপার্জনকৃত টাকাটা কেটে নেয় বা কমে যায়, সেইগুলো হচ্ছে হলো মোট কর্তন। অলরাইট, এবার আসো গদাগে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে হলো বেতন ও মজুরি সংক্রান্ত জাবেদা। দেখো এই অধ্যায়েও জাবেদা আছে জি, এবং এই জাবেদাটা অনেক সহজ, মাত্র 3টা জাবেদা। আমাদের বেসিক ক্লাস যারা করছো জানো মাত্র 3টি জাবেদা করলেই হয়ে যায়, মাত্র 3টা জাবেদা তুমি একটু মনে রাখতে পারবা না? বেতন ও মজুরি সংক্রান্ত মাত্র 3টা জাবেদা, 3টা জাবেদা মুখস্থ রাখলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো সহজে 10 মার্ক পাওয়ার জন্য তুমি এই টপিকগুলো একটু পড়বা, ঠিক আছে। এটার উপর অলরেডি আমাদের ইউটিউবে ক্লাস দেওয়া আছে। আর দেখো, আচ্ছা আমি একটু শেষে যাই, আগে এটা একটু বলতেছি, দেখো আগে একটু পরে বলতেছি, গাইডলাইনের বিষয়ে পরে আসি। এখন আসো এই যে উৎপাদন ব্যয়ের যে ঝামেলার যে অংশটা তোমাদের কাছে মনে হয়, তো যারা পারো এটা তাদের কাছে একদম সোজা, আমি জানি আমাদের ইউটিউবে অলরেডি এটার একদম সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা প্লেলিস্ট দেওয়া আছে A to Z, ঠিক আছে। তো আসো আমরা একটু এটা বুঝাই দিই। ব্যবহৃত কাঁচামালের ব্যয়, এটা আসতে পারে কদাগে। কারখানা উপরিব্যয় আসতে পারে। মুখ্য ব্যয় এটা নির্ণয় করতে বলতে পারে, প্রাইম কস্ট আর কি। এবার হচ্ছে উৎপাদন একক, এই উৎপাদন এককটা অনেক ইম্পর্টেন্ট। খদাগে আসবে হচ্ছে হলো উৎপাদন ব্যয় বিবরণী, একদম সম্পূর্ণ যে উৎপাদন ব্যয় বিবরণীটা সেইটা সম্পূর্ণ আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তা না হলে আসতে পারে হচ্ছে হলো বিক্রিত পণ্যের ব্যয়। গদাগে আসবে হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী না বলে অনেক সময় বলতে পারে হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো, এটা না বলে অনেক সময় বলতে পারে হচ্ছে নিট ম্যাক্সিমামটা নিট মুনাফায় নির্ণয় করতে বলে, নিট মুনাফা বা ক্ষতি এটাও নির্ণয় করতে বলতে পারে। অলরাইট, তো তোমরা এই উৎপাদন ব্যয়ের কিছু না করলেও 100% তোমরা অবশ্যই এই অংশটা কইরো কিন্তু প্লিজ, সেটা হচ্ছে এই বেতন ও মজুরির অংশটা, প্লিজ এটা কইরো কিন্তু, এটা কিন্তু খুবই সহজ এবং এটা একটা ক্লাসেই শেষ করা সম্ভব। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে হলো 8ম অধ্যায়, ঠিক আছে, মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এটা খুবই সহজ একটা টপিক, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখান থেকে সৃজনশীল আসবে একটা, এখান থেকে সৃজনশীল আসবে একটা সৃজনশীল আসবে। এখন তোমরা যদি অনেকে এই অধ্যায়টা খুবই সোজা, ঠিক আছে, এটা তোমরা একটা ক্লাসে এটা শেষ করা সম্ভব বা বোঝা সম্ভব। এখন তোমাদের অনেকের মনে হইতে পারে যে এই একটা অধ্যায় স্যার এইটা 2টা প্রশ্ন দিতে পারতো। এখন বাবা যেটা সত্য, এটা থেকে জাস্ট ময়মনসিংহ বোর্ড 2024 সালে 2টা প্রশ্ন আসছে, এছাড়া কোনো বোর্ড এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসেনি, একটা করে প্রশ্ন আসছে। সুতরাং 25 সালে এটা যদি আসে 2টা কোশ্চেন তখন তো করবা, তখন তো তোমার জন্য এটা অফার, বাট এটা না আসার সম্ভাবনাই 100-99%। সুতরাং এটা তুমি একটা সৃজনশীল এবং একটা আসবে কিন্তু 100% শিওর, একটা 10 মার্কের প্রশ্ন 100% শিওর পাবো। মানে আমি বলছি 2টা না আসার মানে 2টা আসার পসিবিলিটিস খুব কম, মানে আসবে না বললেই চলে। তো এই অধ্যায় থেকে তুমি ধরে নিবা 10 মার্কের প্রশ্নের উত্তর পাবো, করতে পারবা। খুবই সহজ একটা অধ্যায়, খুবই সহজ একটা অধ্যায়। আর তোমরা কিন্তু জানো যে তোমাদের যে লিফো পদ্ধতিটা, ঠিক আছে, লাস্ট ইন ফার্স্ট আউট বা পরের মাল আগে ছাড়া যে পদ্ধতি, এটা কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে নাই। সুতরাং লিফো কিন্তু বাদ, তোমাদের এইচএসসি 25-এর শর্ট সিলেবাসে কিন্তু এই লিফো নাই, সুতরাং এটা বাদ। এবার আসো কদাগে কি কি আসতে পারে। কদাগে এই ঘাটতি একক, বিশ্বাস করো এই ঘাটতি এককের পরিমাণ নির্ণয়, এটা হচ্ছে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। ঘাটতি একক এইটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। এরপর আসতে পারে হচ্ছে হলো মোট ক্রয় একক, ভালো মতন খেয়াল করে কিন্তু একক নির্ণয় করতে বলছে। সমাপনী মজুদ একক, এটা অনেক ইম্পর্টেন্ট, তবে সমাপনী মজুদ এককের থেকে ঘাটতি এককের বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি আসে। তবে সমাপনী মজুদ আর ঘাটতি মজুদ এই দুইটা না দেখা পরীক্ষা হলে যায় না, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে হলো বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ, এটা কদাগেও আসে, এটা মাঝে মাঝে খদাগেও চলে আসে। আর খদাগে সাধারণত তোমার যেটা থাকবে সেটা হলো ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, স্টোর লেজার প্রস্তুত করো। ফিফো ওই মাল খতিয়ান মানেই ফিফো পদ্ধতি,
অনেক সময় ফিফো পদ্ধতি না বলে অনেক সময় এরকম এটা বাংলায় বলে দেয়, মানে পরের মাল আগে, সরি আগের মাল আগে ছাড়া। ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি পরের মাল, সরি ফিফো মানে কি পরের, ফিফো মানে আগের মাল, ফিফো মানে ফার্স্ট, বারবার পরের বলতেছি, সরি ফিফো মানে হচ্ছে হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগের মাল আগে ছাড়া। তাহলে প্রশ্ন অনেক সময় বলে দিতে পারে আগের মাল আগে ছাড়া পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো, তখন তুমি বুঝে নিবা যে এটা ফিফো পদ্ধতি করতে বসে। আর তোমাদের যে লিফো পদ্ধতি এটা তো তোমাদের পরীক্ষায় কি নাই, এটা তো বাদ, কেমন। এবার আসো ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান, আর একটা কি ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত, কেমন। ভারযুক্ত গড় পদ্ধতি, এখান থেকে একটা প্রশ্ন তুমি গদাগে পাবেই পাবে শিওর, 4 মার্কের প্রশ্ন। ভারযুক্ত গড় পদ্ধতি এটা থাকবেই, খুবই সহজ একটা টপিক, ঠিক আছে। আচ্ছা, তো এবার আসো এটা হচ্ছে আমরা কোন কোন অধ্যায় বললাম, দ্বিতীয় অধ্যায় বললাম, যদি সারা বছর করে থাকো করবা, না করে থাকলে এখন দরকার নাই। চতুর্থ অধ্যায়টা মাস্ট করবা, 20 মার্কের সৃজনশীল কমন পেতে যাচ্ছ, সেটা হচ্ছে হলো শেয়ার ইস্যু বা যৌথ মূলধনী কোম্পানি মূলধন, সাজেশন দিয়েছি। ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, 2টা সৃজনশীল পাবা, বলে দিছি কোন 2টা সৃজনশীল পাবা, কি কি করবা, কিভাবে করবা, কোন 12টা সূত্র এবং কোন প্রশ্নগুলো কোন জায়গায় আসবে সেগুলোও বলে দিছে। এরপর আসে হচ্ছে সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ে কিছু না করলেও বেতন মজুরির যে অংশটা এটা অবশ্যই করবা, খুবই সহজ একটা টপিক, 10 মার্ক পাবা। এরপরে আসে হচ্ছে অষ্টম অধ্যায়, এই যে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, যে লিফো ফিফোর অধ্যায়টা, এখান থেকে ফিফো তোমাদের সিলেবাসে নাই। আর এই অষ্টম অধ্যায় থেকে সৃজনশীল আসবে একটা, কোন প্রশ্নগুলো কোন জায়গায় আসবে এবং কোনগুলো আসবেই, এবং এইখানে যেগুলো লিখছি এগুলোর বাইরে প্রশ্ন আসবে না, এগুলো থেকেই প্রশ্ন আসবে। তোমার কাজ হচ্ছে এই নিয়মগুলো জেনে পরীক্ষা হলে যাওয়া, এইটাই মেইন উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, এবার আসি সর্বশেষ যে অধ্যায়টা, পঞ্চম অধ্যায়। এই অধ্যায়টার জন্য এ প্লাস আটকে যায়। অধ্যায়টার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অধ্যায় 5 আর্থিক বিবরণী। এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রেও কিন্তু তোমাদের একটা অধ্যায় আছে যে অধ্যায়টা বাধ্যতামূলক, এই সেই অধ্যায়টা হলো তোমাদের এই যে এটা কিন্তু তোমাদের জন্য বাধ্যতামূলক। এবং এখান থেকে কয়টা সৃজনশীল আসবে বলো, 2টা সৃজনশীল আসবে, এবং 2টা সৃজনশীলই কি বাধ্যতামূলক, বাধ্যতামূলক ভাবে করতে হবে, কারণ তোমাদের প্রশ্নে কিন্তু 2টা বিভাগ থাকে। তোমাদের যে 100 মার্কের প্রশ্ন, 100 মার্কের প্রশ্নের, ঠিক আছে, 70 নাম্বার থাকবে হচ্ছে হলো সিকিউ, ঠিক আছে, আর 30 নাম্বার থাকবে কি এমসিকিউ, ঠিক আছে। 70 নাম্বার, 100 নাম্বারের 70 নাম্বার থাকবে হচ্ছে হলো সিকিউ, আর 30 নাম্বার থাকবে কি এমসিকিউ। এই এমসিকিউর জন্য তোমার সম্পূর্ণ বই পড়তে হবে, একদম সম্পূর্ণ বই, 100%, হ্যাঁ বই পড়তে হবে, 100% বই পড়তে হবে, ঠিক আছে। তোমার যে বইয়ের নোট, গাইড বা টেস্ট পেপারের যত এমসিকিউ আছে সব পড়ে ফেলতে হবে, এবং একটা অধ্যায়ের একটা টপিকও বাদ দেওয়া যাবে না, তুমি যদি 30-এ 30 এমসিকিউ পাইতে চাও। হ্যাঁ, আর সিকিউতে যদি 70-এ 70 পাইতে চাও, সেক্ষেত্রে আমি যে অধ্যায়গুলোর কথা বলছি সেই অধ্যায়গুলো করলেই হবে। এখন কোশ্চেন হচ্ছে হলো এই সিকিউতে কিন্তু তোমার 2টা বিভাগ থাকে, একটা থাকে হলো ক বিভাগ, ঠিক আছে, আর একটা থাকে হলো তোমার খ বিভাগ, ঠিক আছে। এই ক বিভাগে 2টা সৃজনশীল আসে, 2টার ভিতরে 2টারই উত্তর করতে হয়, ঠিক আছে। আর খ দাগে আসে হচ্ছে 9টা সৃজনশীল, 9টা সৃজনশীলের ভিতরে মাত্র 5টার উত্তর করতে হয়। অলরাইট, তো ভালো মতন জিনিসটা খেয়াল করো, ক বিভাগে কয়টা সৃজনশীল আসবে, 2টা আসবে, 2টারই উত্তর করতে হবে। আর খ বিভাগে হলো 9টা সৃজনশীল আসবে, 5টার উত্তর করতে হবে, কেমন। এখন এইখানে একটা মজার বিষয় হচ্ছে হলো এই যে পঞ্চম অধ্যায়টা, ঠিক আছে, এই যে পঞ্চম অধ্যায়টা মনে রাখবা, এই পঞ্চম অধ্যায়টা, হ্যাঁ ঠিক আছে, এই পঞ্চম অধ্যায় থেকে, দ্বিতীয় পত্রের এই পঞ্চম অধ্যায় থেকেই কিন্তু মূলত এইখানে এই প্রশ্নটা আসে। এইখানে যে ক বিভাগে যে 2টা প্রশ্নের উত্তর, মানে প্রশ্ন আসে বাধ্যতামূলক, এখন এই 2টার যে 2টার উত্তর করতে হবে, এই 2টা প্রশ্নই কিন্তু আসবে এই পঞ্চম অধ্যায় থেকে। এই জন্যই বলছি এই পঞ্চম অধ্যায়টা হচ্ছে তোমাদের জন্য বাধ্যতামূলক, এটা ভালো লাগুক আর না লাগুক এই অধ্যায়টা করতে হবে, ঠিক আছে। সারা বছর যদি না করে থাকো তুমি পড়াশোনা বা পড়াশোনার বাইরে থেকে থাকো, প্লিজ বাবারা আগের অধ্যায়গুলো, বিশেষ করে চতুর্থ অধ্যায়, তারপর হচ্ছে তোমার ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, ঠিক আছে, তারপর সপ্তম অধ্যায়ের ওই বেতন ও মজুরির অংশগুলো, এই টপিকগুলো আগে শেষ করে তারপরে পঞ্চম অধ্যায়ে আসবা। আর সারা বছর যারা অন্যান্য অধ্যায়গুলো পড়ছো ভালো মতন, বা এই অধ্যায়টা একটু কম পড়া হয়েছে, তারা এইখানে একটু সময় বেশি দাও, আর বাকিগুলো রিভিশনে রাখো কিন্তু, ঠিক আছে। ম্যাথ রিভিশনে না রাখলে কিন্তু ভুলে যাবা, রিভিশন রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তো
তো এই পঞ্চম অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসবে 20 মার্ক, দুইটা সৃজনশীল উত্তর করা কি বাধ্যতামূলক। তো এখন দেখো আমরা কি করতে পারি। আচ্ছা, তো প্রথম যে কাজ আমাদের সেটা হচ্ছে ক দাগে দেখো কি কি প্রশ্ন আসতে পারে। নিট ক্রয় ও বিক্রয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ক দাগের জন্য। নিট ক্রয় বা নিট বিক্রয় তোমরা জানো, এগুলার আমি বললাম না কিভাবে নির্ণয় করে। বিলম্বিত বিজ্ঞাপন, যেটা একটা ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি, এইটার পরিমাণ নির্ণয় করতে বলতে পারে। ভ্যাট চলতি হিসাবের ভিতরে যে 3টা আইটেম আসে, ঠিক আছে, ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত, ক্রয় ভ্যাট, বিক্রয় ভ্যাট, যোগ বিয়োগ করে এটা একটা খতিয়ান করতে হবে। তো এই ভ্যাট চলতি হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে এবং এটা কিন্তু আসার পসিবিলিটিস আছে। নিট প্রাপ্য হিসাব, নিট দেনাদার, আমাকে তোমরা বলো নিট দেনাদার কিভাবে নির্ণয় করে জানো তো? রেওয়া মিলে যে দেনাদার থাকে ওইটার সঙ্গে ধারে বিক্রয় যোগ করতে হয়, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং নতুন অনাদায়ী পাওনা বিয়োগ করতে হয়, তারপরে আমরা পাই নিট প্রাপ্য হিসাব। আরেকটা আছে অলিক সম্পত্তি। এখন অলিক সম্পত্তি কোনগুলো কিছু না মনে রাখলেও 3টা অলিক সম্পত্তির নাম মনে রাখবা: প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন এবং শেয়ার অবহার। এরপর আসো, আরেকটা প্রশ্ন আসতে পারে প্রস্তাবিত লভ্যাংশ, এটা আসতে পারে, এটা অনেকবার আসছে। হ্যাঁ, প্রস্তাবিত লভ্যাংশ আরেকটা নাম হলো ঘোষিত লভ্যাংশ। আরেকটা প্রশ্ন আসতে পারে সেটা হলো কুঋণ ও নতুন কুঋণ সঞ্চিতি। ঠিক আছে, কুঋণ ও নতুন কুঋণ সঞ্চিতি দুইটাই সমন্বয়ে থাকবে, সমন্বয় দিয়ে এই দুইটা জিনিস নির্ণয় করতে হয়, কুঋণ ও নতুন কুঋণ সঞ্চিতি। এটা হচ্ছে হলো ক দাগে যে দুইটা প্রশ্ন থাকবে, দুইটা প্রশ্নের ক দাগে এই টপিকগুলোর বাইরে থেকে প্রশ্ন আসবে না, এই টপিকগুলো থেকেই প্রশ্ন পাবা, শিওর থাকো। এবার হচ্ছে হলো খ দাগে মোট মুনাফা নির্ণয় করতে বলতে পারে, বলতে পারে হচ্ছে পরিচালন মুনাফা নির্ণয় করতে বলতে পারে, বলতে পারে হচ্ছে নিট মুনাফা। ঠিক আছে, বা এও বলতে পারে যে সম্পূর্ণ একটা বিশদায়ী বিবরণী প্রস্তুত করো। হ্যাঁ, আর সাধারণত 4 মার্কের প্রশ্নে পুরো একটা বিশাল বড় বিশদায়ী বিবরণী করতে দেয় না। আমরা জানি বিশদায়ী বিবরণীর যে 3টা অংশ বা 4টা অংশ, সেই 4টা অংশই থেকেই করতে দেয়। মোট মুনাফা বা পরিচালন মুনাফা বা নিট মুনাফা, এই 3টার যে কোনো একটা তুমি খ দাগে পাবা। এছাড়া তোমার প্রশ্নে থাকতে পারে হচ্ছে সংরক্ষিত আয়, রিটেইনড আর্নিং। এটা হচ্ছে সংরক্ষিত আয়, বেসিক ক্লাস দেওয়া আছে, ইউটিউবে একটা সার্চ দিলেই তুমি পেয়ে যাবা সংরক্ষিত আয় কিভাবে নির্ণয় করে। বিকৃত পণ্যের ব্যয়, কি ব্যয়? বিকৃত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড, এখানেও আসতে পারে। ঠিক আছে, বিকৃত পণ্যের ব্যয় আসলে খ দাগেই আসবে। ঠিক আছে, যদি শুধু এই বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে এই মোট মুনাফার একটা ছোট্ট অংশ। আর সংরক্ষিত আয় জিনিসটা তো জানো, যৌথ মূলধনী কোম্পানির যে শেয়ার হোল্ডাররা বা যে যৌথ মূলধনী যে কোম্পানি, ওই কোম্পানি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ না দিয়ে ভবিষ্যতের জন্য মানে যে অংশটা সংরক্ষণ করে রাখে সেটা হচ্ছে হলো সংরক্ষিত আয়। ঠিক আছে, আচ্ছা এবার আসো, গ দাগে আসবে হচ্ছে হলো আর্থিক অবস্থার বিবরণী। দুইটা যে সৃজনশীল, সেই দুইটা সৃজনশীলের গ দাগে আর্থিক অবস্থার বিবরণী আসবে। এছাড়া মোটা দাগে একটা জিনিস তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী যদি না আসে তাহলে এভাবে আসতে পারে, সেটা হলো এইটুকু আসতে পারে, সেটা হচ্ছে হলো সম্পদ পাশ নির্ণয় করো। ঠিক আছে, কিংবা আসতে পারে দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব এইটা নির্ণয় করতে পারে, নির্ণয় করতে বলতে পারে। কিংবা বলতে পারে হচ্ছে তোমার হ্যাঁ সম্পদ ও দায়, এটা বলতে পারে। ঠিক আছে, সম্পদ ও চলতি দায় বলতে পারে। ঠিক আছে, সম্পদ ও চলতি দায়ের অংশ। ঠিক আছে, এইগুলোর ভিতর থেকে আসতে পারে। ঠিক আছে, হুবহু একদম সম্পূর্ণ আর্থিক অবস্থার বিবরণী আসার সম্ভাবনা খুব কম। দেখা গেলে এমন বলতে পারে যে সম্পদ পার্শ্ব নির্ণয় করো বা দায় ও মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয় করো, মানে দ্বিতীয় অংশটা। আর কিংবা বলতে পারে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করে। এগুলো মানে এই ও আর্থিক অবস্থার বিবরণীটাকে ভেঙে ভেঙে, কারণ আর্থিক অবস্থার বিবরণী মানেই কি, সম্পদ সমান সমান এ ইকুয়াল টু এল প্লাস ই বা ওই একই কথা, সম্পদ সমান সমান দায় প্লাস কি মালিকানা সত্ত্ব। তার মানে সম্পদ পার্শ্ব নির্ণয় করতে বলতে পারে এরকম, বা বলতে পারে হচ্ছে হলো দায় ও মালিকানা সত্ত্ব, লায়াবিলিটিস এন্ড ওনার সিকিউরিটি, দায় ও মালিকানা সত্ত্ব এই অংশটুকু বলতে পারে। কিংবা বলতে পারে এই সম্পদ অংশটুকু নির্ণয় করো, আর এই দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে শুধু যে চলতি দায়, সেই চলতি দায়ের অংশটুকু নির্ণয় করো। তো এই টপিকগুলো থেকেই তুমি দুইটা সৃজনশীল কমন পাবা। ঠিক আছে, সুতরাং এই টপিকগুলো তুমি কতটা ভালো জানো, এই টপিকগুলো তোমার ক্লিয়ার করা আছে কিনা, একটা সৃজনশীল দিলে তুমি এই টপিকটা করতে পারো কিনা, এই বিষয়গুলো তুমি এখন চিন্তা করো, বা এই বিষয়গুলো তুমি এখন একটু পরের টেবিলে সময় দাও। আর যদি চাও যে এগুলো মোদের বিদ্যালয়ের সঙ্গে করতে, আমার সঙ্গে করতে, তাহলে তোমরা আমাদের এই যে লাস্ট শুট যে কোর্স, এই কোর্সটায় যুক্ত হইতে পারো। অলরেডি এখানে বারবার বলা হয়ে যাচ্ছে 300-র উপরে স্টুডেন্ট, 350 প্লাস স্টুডেন্ট স্টিল এখানে ক্লাস করছে।
ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেখানে চাইলে তোমরা একটা মেসেজ করে দিতে পারো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক আমি আর কথা বাড়ালাম না। এখন লাস্ট একটা টপিক তোমাদের আমি একটু বলে দিই, সেটা হলো তোমরা যারা মনে রাখো, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো, ঠিক আছে, এইচএসসি 25 ব্যাচ, ঠিক আছে, তোমাদের জন্য একটা দিক নির্দেশনা হলো, ঠিক আছে, সেটা হলো তোমরা একটু অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই মাস্ট 1 নাম্বার যে কাজটা করবা সেটা হলো 2024 সেই 24 সালের যে প্রশ্নগুলা, 24 সালের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো হ্যাঁ এ টু জেড, একদম এ টু জেড সিকিউ প্লাস যে এমসিকিউ, হ্যাঁ কমপ্লিট করবা, নাম্বার 1 টাস্ক। আর 2 নাম্বার কাজ হচ্ছে হলো বেসিক ক্লিয়ার করবা, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়ের বেসিক আছে, নিয়ম কানুন গুলো, বেসিক নিয়ম খাতায় নোট রাখবে। তোমার যদি এই বেসিক নিয়মগুলো খাতায় নোট না থাকে, তুমি ইউটিউবে জাস্ট যে, তোমরা তো জানো আমাদের ইউটিউব চ্যানেল, ক্লাসটা অবশ্যই ইউটিউবেই দেখছো, আমাদের যে ইউটিউব চ্যানেল মোদের বিদ্যালয়, ঠিক আছে, এই মোদের বিদ্যালয়ে যে সার্চ দিয়ে দেখো, এই প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাস আপলোড করা আছে, একটু প্লে লিস্টে যে খুঁজে খুঁজে দেখতে হবে। আর যদি চাও যে না স্যার আমি খোঁজাখুঁজি করতে চাই না, আরো শর্টলি, ইউটিউবে তো অনেক বিস্তারিত আলোচনা থাকে শর্টলি, তাহলে তোমাকে কোর্সে এনরোল করতে হবে। ঠিক আছে, তো এই দুইটা কাজ করলে আমি বিশ্বাস করি যে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ রয়েছে, তোমাদের অ্যাকাউন্টিং ফিনান্স এগুলায় এ প্লাস ইনশাল্লাহ তোমাদের কাছ থেকে কেউ নিতে পারবে না। এই দুইটা কাজ করতে হবে, ঠিক আছে। আর এমসিকিউ এর জন্য আমরা অলরেডি ক্লাস আপলোড করা শুরু করছি। তোমাদের এমসিকিউ নিয়ে অনেকের একটা ভয়ের কারণ, এমসিকিউ নিয়ে অলরেডি আমরা দ্বিতীয় পত্রের অংশীদারের একটা অংশ শেষ করছি, দ্বিতীয় পার্টে ম্যাথ করাবো। তো ইনশাল্লাহ ওই ক্লাসগুলো ফলো করলেও তোমরা অনেক বেনিফিটেড হবে। আর পাশাপাশি আমরা ইনশাল্লাহ এখানে সিকিউ যে ক্লাসগুলো এগুলোও ইউটিউবে দেওয়া শুরু করব ইনশাল্লাহ, এখান থেকেও তোমরা অনেক বেশি বেনিফিট হবে। সুতরাং ফ্রি যে আমরা ক্লাসগুলো ইউটিউবে আপলোড করব, ফ্রি হইলেও কি হবে, ওগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট, এবং ওইগুলো করলেও তোমার একটা 100% এর প্রিপারেশন হয়ে যাবে। আর যদি একটু বেশি প্রিপারেশন নিতে চাও, আমাদের সাথে একদম প্রিপারেশন নিতে চাও, যে তোমাদের একটা প্রবলেম হবে, ডাউট সলভ হবে, তোমাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিব, এখানে আমি তোমাদের বোর্ডে অনেক লিখে লিখে প্রশ্নগুলো আমি তোমাদের এভাবে ধরে ধরে প্রশ্নগুলো সলভ করাই দিব, এভাবে যদি চাও তখন তোমরা মানে একটু বেশি সার্ভিস পেতে চাইলে এটা তোমাদের কোর্সে এনরোল করতে হবে, ঠিক আছে। তবে ইউটিউবের ক্লাসগুলো কিন্তু একদম মানে আমাদের নিজেদের চ্যানেলের বলতেছি না, যে কোনো স্যাররাই ইউটিউবে যখন ক্লাসগুলো দেয় এখানে বেস্ট ক্লাসগুলোই দেয়। সো তোমরা ইউটিউবের ক্লাসগুলো দেখলেও কিন্তু ভালো একটা কিছু করতে পারবা। তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো একটা ক্লাসে নেক্সট দিন। আসসালামু আলাইকুম।